কলকাতার সন্ধ্যা তখনও পুরো নেমে আসেনি, কিন্তু গলির বাতিগুলো একে একে জ্বলে উঠছে। এই শহরে রাত যেন একটু আগেই নামে। আমি আর কিশোরী ধীরে ধীরে হাঁটছি মঠলেনের চেনা গলি ধরে। দুজনের হাতেই ঠোঙা, ভাজা আলুর চপ সবে ফ্রাই করে উঠেছে। দেখো, দেরি করে ফেলো না যেন, আজকে কিন্তু আমি জিজ্ঞেস করবো আগুনের কাহিনীটা। ঠাকুরমশাই তো বলেছিল ওই আগুনের ব্যাপারে কি যেন একটা পড়েছিল একবার, সেই আগুন খেকো না কি যেন একটা। কথা বলতে বলতে দুজনে পৌঁছলাম সেই চেনা পুরনো বাড়িটার সামনে। কড়কড়ে রং চটে গেছে, জানালার কাঁচে ধুলোর আস্তরণ। দরজাটা একটু খোলা, যেন ভিতরের লোক জানে যে আমরা আসব। ভিতরে এসো। ঘরের ভিতর থেকে গলা ভেসে এলো সেই চেনা কণ্ঠস্বর। ঘরে ঢুকতেই নাকে এলো আগরবাতির গন্ধ আর তপ্ত দুধ চায়ের গন্ধ। ছিটছাট আলো। জানালার পাশে বসে আছেন ঠাকুরমশাই, চায়ের কাপ হাতে। আজ আবার একলা বসে চা খাচ্ছেন ঠাকুরমশাই? তোমাদের আসতে একটু দেরি দেখে আর থামতে পারিনি, গলা শুকিয়ে যাচ্ছিল যে। এই নিন, আপনার জন্য এনেছি। আহা, তোমরা না থাকলে আমার এই জগতে টানার মতো কিছুই থাকতো না। ঠাকুরমশাই চপ তুলে মুখে দিয়ে বললেন, আজকে বিশেষ কিছু জানতে এসেছো বুঝি? আসলে ভাবছিলাম আগুন নিয়ে কোনো গল্প শোনাবেন কিনা, মানে ভূতের গল্প, কিন্তু আগুন আছে। ঠাকুরমশাই চুপ করে তাকিয়ে রইলেন। ওনার চোখের মধ্যে একটা অদ্ভুত দীপ্তি দেখা গেল। আগুন, আগুন শুধু পোড়ায় না জানো তো, আগুন নিজেরও জন্ম দিতে পারে। আগুনও বেঁচে থাকে, খায়, ঘুমোয়, জাগে। আর একবার যদি কেউ তাকে ডাক দিয়ে জাগিয়ে তোলে। কিশোরী উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, মানে বহু তো আবার আগুনের মতো হতে পারে নাকি? ঠাকুরমশাই চোখ সরিয়ে জানালার দিকে তাকালেন, যেন কোনো অতীত সময়ের স্মৃতির দিকে চেয়ে আছেন। বেশ কয়েক বছর আগের কথা। নদিয়ার একটা গ্রাম, নামটা এখন প্রায় মুছে গেছে মানচিত্র থেকে। লোকেরা ওটাকে বলে কালীপুকুরিয়া। সেই গ্রামে প্রতি অমাবস্যায় আগুন জ্বলে উঠত। কেউ দেখলে চোখ হারাতো, কেউ পাগল হয়ে যেত। মানে আগুন নিজে ঘুরে বেড়াতো। তা আগুন ঘোরে না বলেই তো ভাবি আমরা বিভূতি। কিন্তু যদি বলি, আমি নিজে দেখেছি এক নারী মূর্তি, যার সমস্ত শরীর আগুনে গড়া, যার চোখে তাকালেই ত্বক পুড়ে যায়। হঠাৎ ঘরের জানালা দিয়ে হাওয়া ঢুকলো, আগরবাতির ধোঁয়া ঘুরপাক খেয়ে ছড়িয়ে পড়ল সারা ঘরে। আলোটা কাঁপতে কাঁপতে নিভে যেতে বসল। সে কি সম্ভব? ভেবেছিলে তো আগুন শুধু উপকরণ, কিন্তু যদি আগুনের আত্মা নিজের মধ্যে ডেকে নেয়, যদি মৃত্যুর সময় নিজের চেতনা আগুনের মধ্যে রেখে যায়, তখন সে কি হয় জানো? কি হয়? তখন জন্ম নেয় আগুন খেকো। সে পুড়িয়ে দেয়, সে খায় আলো, খায় ছায়া, খায় স্মৃতি। ওকে থামানো যায় না, শুধু সময়ের সঙ্গে আটকে রাখা যায়, উপযুক্ত দিনে, উপযুক্ত তন্ত্রে। কিশোরীর গলা শুকিয়ে গেছে। সে বলল, আপনি দেখেছিলেন নাকি ওর সঙ্গে? সামনা হয়েছিল আমার অনেক দিন আগে। আজও মাঝে মাঝে পায়ের নিচে গরম লাগে। সেই মাটির গন্ধ, পোড়া ধানের শ্বাস, কুয়াশার ফাঁকে আগুনের চোখ। ঘরটা হঠাৎ নিস্তব্ধ। বাইরে বিড়ালের ডাক, ঘড়ির টিকটিক, আর কোথাও দূরে বাজ পড়ে। যদি শোনার সাহস থাকে
তাহলে আজ বলি সেই কাহিনী, আগুন খেকোর জন্ম আর তার বিনাশের কাহিনী। শুনবে তো? আমি আর কিশোরী একসঙ্গে মাথা নাড়লাম। চোখ দুটো জ্বলছে উত্তেজনায়, ভয়ের মৃদু আঁচে। ঘরের আলো যেন আরো ম্লান হয়ে আসে। আগরবাতির শেষ ধোঁয়া উঠে গিয়েই থেমে যায়। তাহলে শোনো, আগুনের গল্প, যেখানে আগুন শুধু পোড়ায় না, আগুন খায়। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠেছিল। জানালার বাইরে কে যেন উঠোনে পায়ের শব্দ করে হেঁটে চলে গেল। আসলে কেউ ছিল না, কিন্তু ঘরের মধ্যে আলো যেন নিভে যাওয়ার আগে জ্বলে উঠেছিল এক অদ্ভুত ধরনের লালাভ ছায়ায়। সময়টা ছিল চৈত্র মাসের ঠিক আগের সপ্তাহ। কুলীন ঘরের লোক হলেও তখন তন্ত্রমন্ত্র, অভিচার ও অপদেবতাদের নিয়ে ঘুরে বেড়াতাম। ঠিক সেরকমই একদিন সন্ধেবেলা আমার বাড়িতে এক লোক এসে হাজির। সে লোকটির নাম ছিল ধর্মদাস পাল। নদিয়ার এক গ্রামের মানুষ, কালীপুকুরিয়া গ্রামের। শহুরে মুখ, কিন্তু চোখ দুটো যেন সারাক্ষণ ঘুরছে। ভয় পেয়ে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছিল। আগে আগে আপনি কি তান্ত্রিক? ধর্মদাস ফিস ফিস করে জিজ্ঞাসা করেছিল। তা কিছু তন্ত্র সাধনার চর্চা করি। আমার ভাই ও পাগল হয়ে গেছে। আগুন দেখেছে অমাবস্যার রাতে। বলছিল সেই আগুন মানুষের মতো দৌড়াচ্ছে মাঠ দিয়ে। হ্যাঁ, আর তারপর থেকেই কেবল চোখ পুড়ে গেল আর চোখ পুড়ে গেল বলে চিৎকার করছে। সে আগুন দেখতে গেল কেন? ভুল করে। গ্রামের পাশে এক পুরনো মাঠ আছে, সেইখানে কেউ যায় না। ওখানে প্রতি অমাবস্যায় আলো দেখা যায়, লাল আগুনের। যেই দেখে সেই আর ঠিক মতো ফিরে আসতে পারে না ঠাকুর মশাই। এই কৌতূহল আমাকে শান্ত থাকতে দেয়নি। আমি ওনাকে বললাম, আপনার সঙ্গে কালীপুকুরিয়া যাব, আর কিছু দরকার নেই। পরদিন আমরা রওনা দিলাম। কালীপুকুরিয়া গ্রাম বলতে গেলে একটা ছায়ার মতো বসতি। গাছগুলো কেমন যেন পোড়া রঙের, কুঁড়ে ঘরগুলো অর্ধেক ভাঙা। মানুষজন মুখ নামিয়ে হাঁটে, কারো চোখে চোখ পড়লে চট করে সরিয়ে নেয়। প্রথমে আমরা উঠলাম ধর্মদাসের মামার বাড়িতে। সেখানে লোকজন রীতিমতো আতঙ্কে। বারান্দায় বসে একজন বৃদ্ধা, তিনি আমায় দেখে বলে উঠলেন, আপনারা সেই পুরো মাঠে যাবেন না, আগুন আছে সেখানে, নরক থেকে আসা আগুন। আমি অবাক হলাম, কিন্তু কিছু বললাম না। আর এক যুবক ফিস ফিস করে জানালো, আগুনের ছায়া দেখা যায় অমাবস্যায় মানুষের মতো, কিন্তু চলাফেরা করে বাতাসে, মাটিতে পা রাখে না ওরা। হ্যাঁ। আমি আরো অবাক হলাম। সেই দিনটা আমি সেখানে থেকে গ্রামের পুরনো ইতিহাস খোঁজার চেষ্টা করলাম। কৌতূহলবশত আমি আবার সেই বৃদ্ধার সাথে কথা বললাম। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই আগুনের ব্যাপারে অনেক কিছুই জানেন। আমাকে কিছু বলতে পারবেন? আপনাকে বললে আপনি রক্ষা করতে পারবেন এই গ্রামকে, আমাদের সকলকে? আমি নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব মা। তবে শোনো, এই গায়ের এক পরিত্যক্ত বিদ্যালয় থেকে তুমি অনেক হদিশ পাবে, কিন্তু পরে সব কিছু তোমাকেই করতে হবে। আমরা বললেই সে যে শেষ করে দেবে।
ওনার সাথে কথা শেষ করে এক বিকেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর থেকে এক পুরনো নথি পেলাম, যেখানে লেখা ছিল এক সময় এখানে কুমোরদের এক সমৃদ্ধ সমাজ ছিল। তাদের চাকা ঘুরতো দিনে রাতে, তারা মাটির মূর্তি বানাতো, ঘর সাজাতো, পুতুল গড়ত। সেই কুমোরদের মধ্যে একজন ছিল অদ্ভুত। তার মেয়ে ছিল অগ্নি সাধিকা, আগুনে হাত দিতে পারত, পুড়ত না। তার নাম ছিল জয়ন্তী। ঠিক তার পরের দিন আমি কালীপুকুরিয়ায় পৌঁছই এক সন্ধেবেলায়। হাওয়াটা অদ্ভুত রকমের ভারী ছিল, যেন বাতাসে ধোঁয়া মিশে আছে। চারপাশে পোড়া গন্ধ, শুধু পুরনো ছাই নয়, যেন খুব সম্প্রতি কিছু পুড়েছে। রাস্তার ধারে ছাই ধরা গাছ, কুড়ে ঘরের কাঠের ফ্রেমগুলো আধপোড়া। কিছু বাড়িতে রীতিমতো জ্বালার দাগ এখনো তাজা। আমি নাকটা কাপড়ে চেপে ধরলাম। ওটা আগুনের নয়, প্রতিহিংসার গন্ধ। এক সময় গ্রামের কেন্দ্রের দিকে একটা ছোট পোড়ো কুটির খুঁজে পেলাম। ছাদের অর্ধেক ভেঙে পড়া, মেঝেতে বাদামি ধুলোর স্তর, কিন্তু এতেই রাত কাটানো যাবে। তন্ত্র সাধনার প্রয়োজনীয় কিছু জিনিস আমি সঙ্গে এনেছিলাম, বিশেষ করে লোহা লেপা চক্র, যা তান্ত্রিক প্রতিরক্ষার জন্য অতীব জরুরি। চক্রটা আমি দরজার সামনে স্থাপন করলাম। তার চারপাশে গোময় জল ছিটিয়ে একটা ক্ষুদ্র মণ্ডল আঁকলাম। আমি জানতাম এ রাতেই কিছু ঘটবে। প্রশ্ন কেবল কখন। রাত যত গভীর হচ্ছিল, বাতাস তত নিস্তব্ধ, যেন সব শব্দ থেমে গেছে। আর তখনই আমি প্রথম তাকে দেখি। দূর থেকে মনে হচ্ছিল একটা আগুন জ্বলছে মাঠের মধ্যে, কিন্তু একটু তাকাতেই বুঝলাম সেটা আগুন নয়, একটা নারী মূর্তি। মাথা অবধি আগুনে গড়া, অথচ তার অবয়ব স্পষ্ট। পা নেই, বাতাসে ভাসছে। আমি তখনই মন্ত্র জপ করা শুরু করি। অগ্নি হে তম শমনং ভবা, অগ্নি হে তম শমনং ভবা। আর তার সঙ্গে লোহার চক্রের ভিতর নিজেকে আটকে ফেলি। আগুন মূর্তি আমার সামনে এসে থেমে যায়, তারপর হঠাৎ ঘুরে গিয়ে দূরে মিলিয়ে গেল। আমি তখন জানতাম এই আগুন কেবল এক অপদেবতা নয়, এই আগুন এক অভিশপ্ত আত্মা, এক টুকরো প্রতিশোধ। এবং আমি জানতাম আমাকে যেতে হবে সেই পোড়ো মাঠে অমাবস্যার রাতে। পরদিন সকালে মাঠের দিকটা ঘুরে এলাম। আগুনের কিছুই অবশিষ্ট নেই, শুধু পুড়ে যাওয়া ঘাস আর এক জায়গায় পড়ে থাকা একজোড়া মেয়েলি পায়ের গহনা, আধপোড়া। আমি তখনই এক বৃদ্ধের খোঁজে বেরোলাম, যার কথা আগেই শুনেছিলাম, মঙ্গলেশ্বরী বুড়ি। বয়স ৮০-র কাছাকাছি। সে একমাত্র মানুষ যে এখনো এই গ্রামে একা থাকে। তাকে খুঁজে পেলাম। মঙ্গলেশ্বরীর চোখের দিকে তাকিয়ে বুঝলাম তিনি জানেন। আপনি জয়ন্তীর কথা জানেন? তিনি চুপ করে রইলেন খানিকক্ষণ, তারপর ধীরে ধীরে বললেন, জানতাম, আমার মামার মেয়ে ছিল। কুমোর পরিবারের মানুষ ছিলাম আমরা।
ওর হাত আগুনে পুড়তো না, শুনেছেন নিশ্চয়ই? জানি। ও কি অগ্নিসাধিকা ছিল? ছিল বাবু, ছোটবেলা থেকেই আগুন নিয়ে ও খেলতো। আমাদের ঠাকুর ঘরের প্রদীপ নিভে গেলে ও হাত দিয়ে সে প্রদীপ ধরিয়ে দিত। ও বলতো আগুন আমার ভাই। সেই নিয়ে গ্রামের লোকেরা খুব সন্দেহ করতে শুরু করে। তার সাথে কি এমন ঘটেছিল যার জন্য সে এমন করছে? শুনুন তাহলে। তবে যে ঘটনা সেই শান্ত গ্রামকে অভিশপ্ত করেছিল তা ঘটেছিল এক বৈশাখী সন্ধ্যায়। জমিদারের পুত্র জয়ন্তীর রূপে আকৃষ্ট হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু কুমোর পরিবার তা প্রত্যাখ্যান করে। অপমানে ক্ষুব্ধ হয়ে জমিদার লোক পাঠায়। তারা এসে জয়ন্তীকে ধরে নিয়ে যায়। এক তেল মাখা পুড়ে ঘরে তাকে বেঁধে আগুন লাগিয়ে দেয়। লোকেরা তখন দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। বলেছিল ডাইনি। গ্রামের লোকেরা চুপ করেছিল, কেউ কিচ্ছু বলেনি। আমি দেখেছিলাম, কিন্তু কেউ কাছে যায়নি। জমিদারের বয়ে কাছে যায়নি। তবে তারা আগেই নাকি জয়ন্তী নিজের আগুন তন্ত্রের শেষ মন্ত্র পাঠ করে আগুনের মধ্যে আত্মবিসর্জন দিয়ে দিয়েছিল। সেই সময় থেকেই প্রতি অমাবস্যায় সেই জায়গায় আগুন দেখা যায়। এক নারী মূর্তি, যার সমস্ত শরীর আগুনে করা। এই ঘটনার পর থেকে কালীপুকুরিয়া ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। মঙ্গলেশ্বরীর চোখ জলে ভরে উঠল, ওনার গলা কেঁপে উঠল। কিন্তু মরার আগে, আগুন জ্বলার আগে ও কিছু একটা বলেছিল বাবু। একটা মন্ত্র। তারপরেই আগুন এমনভাবে ছড়ালো যে মাটি অবধি পুড়ে গেছিল। এখন সেই আগুন আবার ফেরত এসেছে। ও চায় সবাই তাকিয়ে দেখবো করে ওই জ্বলন্ত শরীর, সেই অপমানের আগুন। কিন্তু কেউই সহ্য করতে পারে না। প্রতিটি অমাবস্যা আসার আগে ঘরের জানলা বন্ধ হয়ে যায়। মা সন্তানকে শাসায়, আগুন মার দিকে তাকাবি না। বৃদ্ধেরা বলে আগুন চোখে দেখলে চোখ পড়ে না, মনটাই পুড়ে যায়। আমি এবার পুরোপুরি নিশ্চিত হলাম এটা একটা প্রতিশোধ প্রাণ। কিন্তু তার জন্ম শুধু অন্যায়ের জন্য নয়, নিজের ইচ্ছায়। আগুন দিয়ে সে নিজেকে গড়ে তুলেছে। এখন প্রশ্ন একটাই, ওকে কি ফের থামানো সম্ভব? আগুনকে আগুন দিয়ে দমন করা যায় না, এই সত্যটা আমি তখনই বুঝে গিয়েছিলাম। ওর প্রতিশোধের আগুন শুধু রক্ত বা জমিদারের জন্য নয়, বরং ও জ্বালিয়ে দিচ্ছে ইতিহাস, দুনিয়া, বিচার, সমস্ত কিছু।
আমি তাই পথ পাল্টালাম। অগ্নিতন্ত্রের বিপরীতে আমি টেনে আনলাম জলতন্ত্র। তা এমন মন্ত্র শুধু বর্ষাকালে কাজ করে, কারণ জলের পূর্ণ শক্তি তখনই সক্রিয় হয়। আমার হাতে সময় কম, অমাবস্যা আসছে এবং সেই রাতেই আকাশ ভরা মেঘ, বৃষ্টি আর বিদ্যুৎ থাকবে বলেই পূর্বাভাস। আমি প্রস্তুতি নিতে শুরু করলাম, বসলাম ধ্যানে। মধু সুন্দরী দেবী আমায় জানালেন এর উপায়। সেভাবেই আমি পরের দিন বেরিয়ে পড়লাম। প্রথমে গিয়েছিলাম পুরনো এক পুকুর ঘাটে, যেখানে এখনো গড়ল জল নামে পরিচিত এক বিষাক্ত খনিজ জলধারা রয়েছে। সে জল জোগাড় করতেই হাতের চামড়া ফেটে গিয়েছিল। তবে সেই জল ছাড়া জলতন্ত্র অসম্পূর্ণ। তারপর গেলাম পাহাড়পুর গ্রামের দিকে এক পরিত্যক্ত বাগানে। সেখানে একটি দুর্লভ উদ্ভিদ জন্মায়, বজ্রনাথী। তার পাতার রস বজ্র বিদ্যুৎ প্রবাহকে টেনে আনতে পারে। সেই রস সংগ্রহ করতে গিয়ে পেলাম ধর্মদাসকে, সেই বৃদ্ধ লোক যে প্রথম আমার কাছে এসেছিল সাহায্যের জন্য। তার ভাই এখনো উন্মাদ, আগুনের ভয় নিয়ে চেঁচায়। তান্ত্রিক বাবু, আমি চাই না আর কেউ পাগল হয়ে যাক। আমাকে কিছু করতে দিন। আমি তার সাহস দেখে অবাক হয়েছিলাম। তাকে দিয়ে আমি বজ্রনাথীর পাতা কেটে আনলাম। এক হাতে কাঁটা, অন্য হাতে রক্ত, কিন্তু সে থামেনি। শেষ প্রস্তুতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, রৌপ্য ত্রিকোণ। এটা তৈরি করতে হয় উপদেবতার মন্দিরের গলিত রূপা দিয়ে। এক ত্রিকোণ যন্ত্র যেটি আত্মাকে বন্দী করতে পারে। এ কাজে আমাকে সাহায্য করল অশীতিপর সন্ন্যাসী, নাম ধ্রুবানন্দ। তিনি ছিলেন একসময় আমার গুরু তুল্য, পরে নির্জনে বসবাস করতেন। তিনি ত্রিকোণটি গড়ে বললেন, তুমি যদি দয়া দিয়ে আত্মাকে শাসন না করো, তবে সে শুধু ভয় নয়, অভিশাপ হয়ে যাবে। আমি আমার সবটুকু চেষ্টা করব। অবশেষে সেই রাত এলো। মেঘে ঢেকে গেল আকাশ। বৃষ্টি ঝরছে আকাশের বুক চিরে। দূরে বজ্র চমকাচ্ছে, ঠিক যেন আকাশ নিজেই ডেকে আনছে সেই নারী মূর্তিকে। আমার সঙ্গে ধর্মদাস, হাতে ত্রিকোণ আর গলায় জলতন্ত্রের জপ। ঠিক মধ্যরাতে মাঠের ধারে আগুন জ্বলে উঠল। জয়ন্তীর সেই অগ্নিরূপ, মাথা ভর্তি আগুনের কুন্তল, চোখে ঘৃণা আর মুখে ভয়। সে চিৎকার করে উঠল, তুমি থামাতে চাও আমাকে? আমি থামবো না। আমি চলতে এসেছি, পড়াতে এসেছি আমি। জয়ন্তী, আমি জানি তুই কেমন কষ্টে মরে গেছিস, কিন্তু তুই যা করছিস তাতে তোকে কেউ শান্তি দেবে না। সেই মুহূর্তে আমি জলতন্ত্র জপ করতে থাকি। বজ্রপাত হলো ঠিক মাঠের পাশে। আমি ত্রিকোণটা তুলে ধরলাম। আগুন খেকো আর্তনাদ করে উঠল। তার রূপ ছিঁড়ে গেল এক ফাঁকে। আমি দেখতে পেলাম এক নারীর মুখ, যার চোখে জল। এটাই সেই মুহূর্ত যখন প্রতিশোধ আর মুক্তির সীমারেখা এক হয়ে যায়। তুমি যদি সত্যি আমার শান্তি চাও, তবে আমায় তামা শেখা।
শেখা। আমি ত্রিকোণটা স্থাপন করি, গরম জল ছিটিয়ে দিই চতুর্দিকে। ধর্মদাস বজ্রনাথী পাতার রস ছড়িয়ে দেয়। একটা বিকট শব্দে আগুনটা যেন এক ঝলকে হিম হয়ে গেল। আকাশে বজ্রপাত, আর মাঠ জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। আগুন খেকো আর নেই, কিন্তু বাতাসে এখনো আছে পোড়ামাটির গন্ধ, যেন কিছু একটা থেকে গেছে। রাতটা ছিল অমাবস্যার, আকাশে চাঁদের রেখাও নেই, চারিদিক ঢেকে রেখেছিল ঘন কালো মেঘ। বজ্রের গর্জন দূরে দূরে শোনা যাচ্ছিল, আর আমার বুকের ভিতরটাও যেন সেই বজ্রপাতের অপেক্ষায় কাঁপছিল। আমি দাঁড়িয়েছিলাম কালীপুকুরিয়ার সেই অভিশপ্ত মাঠে, যেখানে 100 বছর আগে পুড়িয়ে মারা হয়েছিল জয়ন্তীকে। মাঠটা এখন সম্পূর্ণ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে বাতাসে পোড়া গন্ধ এসে ছুঁয়ে যাচ্ছে গাল। ঠিক তার কিছুক্ষণ পর আবার তৈরি হলো সেই অগ্নি। সে আমার দিকে ফিরে তাকাতে চায়, ঠিক সেদিকেই এগিয়ে আসছিল। চোখে চোখ পড়তেই আমার ভিতরে একটা প্রচণ্ড চাপ অনুভব করলাম। গা শিউরে উঠল, বুক ধরফর করতে লাগলো, যেন চোখের মণি গলে বেরিয়ে যাবে। আমি জানতাম এই নারী কোনো সাধারণ অপদেবতা নয়, তার শক্তি আত্মজ, নিজস্ব আগুনের তৈরি। সে তখন শেষ হয়নি। শুরু করলাম শেষ প্রচেষ্টা। আমার চারপাশে আমি জলের বৃত্ত এঁকেছিলাম। গরল জল আর বজ্রনাথীর রসে ভেজানো ত্রিকোণ আমি স্থাপন করেছিলাম এক দণ্ডধারী কুমারী মূর্তির সামনে। সেই মূর্তি ছিল শ্বেত পাথরের, হাতে দণ্ড, চোখ বুজে যেন তপস্যার মধ্যে। আমি ধীরে ধীরে রুদ্র জপ শুরু করলাম। প্রতিটি উচ্চারণে বাতাস কেঁপে উঠতে লাগলো। ঠিক তখনই মাঠের মাঝখান থেকে জ্বলে উঠল আগুন। না, সেটা সাধারণ আগুন নয়। সেই অগ্নি শিখার ভিতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল জয়ন্তীর রূপ। মুখটা এবার স্পষ্ট, এক যুবতী নারীর। চোখ লাল জ্বলছে, চুল আগুনে ঠেকে, ঠোঁটে ক্রোধের হাসি। সে বলল, বারবার চেষ্টা করেছিস আমায় থামাতে, আজ তো আমি পূর্ণতায় আছি। আমায় বাঁধতে পারবি? আমি চুপচাপ জলতন্ত্রের অন্তিম মন্ত্রটা পাঠ করতে থাকি। সে হঠাৎই সামনে এগিয়ে এলো, আগুনের ঢেউ যেন বেঁধে ফেললো আমাকে। কিন্তু ঠিক তখনই আকাশে বজ্রপাত। সেই মুহূর্তের অপেক্ষায় ছিলাম আমি। বজ্রপাতের আলোয় মূর্তির দণ্ড ঝলসে উঠল। আমি সেই সময় উচ্চারণ করলাম, ওম জলাক্ষরী চেতনা, অগ্নির অধিষ্ঠাত্রী আত্মাকে দণ্ডরূপে আবদ্ধ করো। হঠাৎ করেই চারপাশে কুয়াশা ঘিরে ফেলল। আগুন খেকোর শিখা যেন ছিন্ন হতে থাকলো বাতাসে। সে আর্তনাদ করলো, আমি তো অন্যায় করিনি, আমায় কেন থামানো হচ্ছে, কেন? কার্য শেষ হয়েছে জয়ন্তী, আর পোড়ানোর কিচ্ছু নেই, এখন শান্তি নাও। সে তখন এক ঝলকে কাঁদতে লাগলো। আগুন আর জল মিলিয়ে যেন এক অদ্ভুত কুয়াশা তৈরি হলো, আর সেই ধোঁয়ার মধ্যেই জয়ন্তীর রূপ টেনে নিল কুমারী মূর্তির ভিতর। মূর্তির গায়ে তখন অদ্ভুত কমলা আলো ফুটে উঠল, তারপর নিভে গেল। আকাশ থেকে ভারী বৃষ্টি নামলো, যেন দেবতারা নিজেরাই এসে বলছে, এবার শান্ত হও, শান্ত হও। মাঠের আগুন গেল নিভে।
পোড়া মাটি ধীরে ধীরে নরম হয়ে উঠল, বৃষ্টির ফোঁটায় শুষে নেওয়া হলো শতাব্দীর ঘৃণা। এক সময় চারপাশ আবার সবুজ হতে লাগলো। আমি হাঁটু গেড়ে বসে শুধু ভাবছিলাম, এই আত্মা কি সত্যি মুক্তি পেল, নাকি আরেকবার ঘুমিয়ে গেল অন্য রূপে ফেরার জন্য? আর তখনই মনে হলো আত্মারা কখনো হারায় না, তারা রূপ বদলায়, জায়গা বদলায়, আমরা শুধু তাদের নাম পাল্টে দিই। কিন্তু সেই দিনের পর কালীপুকুরিয়ার মাঠে আর কখনো আগুন জ্বলেনি। গরম গরম চায়ের কাপে ধোঁয়া উঠছে। কিশোরী আর আমি বসে আছি আগের জায়গাতেই। ঠাকুরমশাইয়ের ঘরের জানালাটা আধ খোলা, ঠান্ডা বাতাসে পর্দাটা খানিকটা নড়ে উঠছে। ঠাকুরমশাই চুপচাপ বসে গভীর চোখে চায়ের কাপের ভিতরের চা দেখছেন। একবার যেন সেই কাপে আগুনের লেলিহান শিখা দেখতে পেল কিশোরী। চোখ পিটপিট করতেই সব স্বাভাবিক, শুধু ধোঁয়া আর গন্ধ। কিশোরী গলার স্বর নিচু করে বলল, উফ, এ তো ভয়ঙ্কর অভিজ্ঞতা। তা আপনি একাই গিয়েছিলেন নাকি? তন্ত্রের পথে একা চলাই নিয়ম কিশোরী, কারো ছায়াও সঙ্গে রাখা বিপজ্জনক। তবে মানুষ যখন প্রতিশোধে পুড়ে যায়, তখন সে আত্মা থাকে না, অগ্নি হয়ে যায়। জয়ন্তী সেই রকমই এক আত্মা ছিল। কিশোরী এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ঠাকুরমশাইয়ের দিকে, চোখে মুখে ভয়, কৌতূহল আর এক রাস বিস্ময়। আপনি তো একটা সময় আসলে আগুনের মুখে দাঁড়িয়েছিলেন, একেবারে ওর চোখে চোখ রেখে। আমি তো অন্ধকারের সঙ্গী কিশোরী, আলোকে মাঝে মাঝে ডেকে আনি, তার বেশি কিছু নয়। বাইরে হঠাৎ করে একটা গাড়ির হর্ন বাজল। ঠাকুরমশাইয়ের ঘরের বাতাস কেঁপে উঠল। জানালার কাছে এক ফোঁটা জল। কে জানে, হয়তো সেই কালীপুকুরিয়ার রাতের বৃষ্টির স্মৃতি। ঠাকুরমশাই আবার চুপ করে গেলেন। কিশোরী বলল, তাহলে জয়ন্তী এখন কোথায়? তার শরীর নেই, রূপ নেই, শুধু এক প্রতিমায় বাঁধা, দণ্ডধারী কুমারী রূপে। যতদিন কেউ সেই বাঁধন না ভাঙে, আগুনও ঘুমিয়ে থাকবে। কিন্তু আপনি বলেছিলেন যে আত্মারা তো হারায় না, তারা আবার ফিরে আসে অন্য রূপে। ঠাকুরমশাই এবারে একেবারে মুখ তুললেন। ওনার চোখে যেন এক অন্য রকম দীপ্তি। আগুন নিভেছে বটে, কিন্তু তার ছায়া কি কখনো পুরো মুছে যায়নি? ঘরের বাতাস ভারী হয়ে এলো। হঠাৎ জানলার বাইরে অদূরে কোথাও যেন এক মুহূর্তের জন্য লাল আভা দেখা দিল, যেন কেউ এক চিমটি আগুন ফেলে দিয়ে গেল। কিশোরী জানলা বন্ধ করে দিতে গেল, কিন্তু হাত বাড়াতেই সে থমকে গেল। বাতাসে হঠাৎ করে এক পরিচিত গন্ধ, পোড়া মাটির, কুমোরদের আঙিনার মতন, একেবারে সেই কালীপুকুরিয়ার মতো। ঠাকুরমশাই ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি ধূপের ছাই চিমটি করে নিলেন আর এক চোখ বন্ধ করে ফুঁ দিলেন বাতাসে। আমরা গল্প বলি, কিন্তু গল্পেরা কি সব সময় ঘুমিয়ে থাকে? তখনই ঘরের দরজায় এক হালকা টোকা, যেন বাতাসে ছুঁয়ে যাওয়া একটা শব্দ।
তিনজনেই চুপ। ঠাকুরমশাই চুপচাপ গিয়ে দরজাটা খুলে দেখেন বাইরে কেউ নেই, শুধু নিচে পড়ে আছে একটা পোড়া মাটির ছোট্ট টুকরো, ঠিক যেন কুমারী প্রতিমার ভাঙা অংশ। ঠাকুরমশাই কুড়িয়ে নিলেন সেটা, হাতে নিয়ে তাকিয়ে রইলেন। শেষ বলতে কিছু নেই, শুধু অপেক্ষা আছে। আর ছায়ারা জানে কখন ফিরে আসতে হয়। ঘরে আবার ধোঁয়া, ধূপকাঠির নয়, পোড়া মাটির গন্ধে মিশে থাকা এক অতল রহস্য। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।